সমুদ্রের গভীরে থাকা এই আশ্চর্য প্রাণীগুলি হঠাৎ করে সমুদ্রের উপরে উঠে আসার কারণ কি? এই আশ্চর্য মাছটা এতটাই ভয়ানক দেখতে যার জন্য একে সমুদ্রের শয়তানও বলা হয়। এর মাথায় একটি টর্চ লাইটের মতো অঙ্গ রয়েছে যার সাহায্যে এটা নিজেদের শিকার করে থাকে। জাপানি মানুষরা মনে করেন ওরফিশে সমুদ্রের ওপরে দেখা পাওয়াটা একটি সাধারণ ঘটনা নয়, এটি একটি প্রাকৃতিক দুর্যোগের সংকেত বহন করে। অন্যদিকে অতীতকালে নেভির সোনার অপারেটর সিস্টেমে একটি কৃত্রিম সমুদ্র তলদেশকে ওপরের দিকে উঠে আসতে দেখে নেভি অফিসাররা বিস্মিত হয়ে যান। কোটি কোটি সংখ্যক মাছ একসাথে সাঁতার কেটে সমুদ্রের ওপরের দিকে উঠে আসছে। কেন কোটি কোটি সংখ্যক ছোট ছোট মাছের দল সমুদ্রের নিচ থেকে ওপরের দিকে উঠে আসছে? নমস্কার, আমি শুভ্রাংশু, স্বাগত জানাই আপনাদের দ্য মিস্ট্রি অফ আর্থ ইউটিউব চ্যানেলে। সময়টা জানুয়ারি 2023। জাপানের একজন জেলে মাছ ধরার জন্য নিজের নৌকা নিয়ে সমুদ্রের মাঝে মাছ ধরার জাল ফেলে অপেক্ষা করতে থাকেন। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন তিনি তার জালটি টানেন জালে বেঁধে থাকা মাছ সংগ্রহ করার জন্য, তখন তিনি লক্ষ্য করেন জালে অন্যান্য মাছের সাথে একটি আশ্চর্য লম্বা মাছও উঠে এসেছে। এটি আকৃতিতে অনেকটাই বড় ছিল। এটি আকৃতিতে ছিল প্রায় লম্বা বড় একটি সাপের মতো, যেটা লম্বায় 6 মিটার বা 18 ফুটের চেয়েও বেশি বড় ছিল। আর এর শারীরিক আকৃতি ছিল সাদা রঙের লম্বা চটচটে রাবারের মতো। এটি কোনো সাধারণ মাছ ছিল না, এটি ছিল গভীর সমুদ্রের ডিপ সি ওরফিশ। সাধারণত এই প্রজাতির মাছেরা সমুদ্রের 1 থেকে 2 কিলোমিটার গভীরে বসবাস করে থাকে। তারপর জাপানি জেলেটি সেই মাছটিকে সমুদ্রের মধ্যখানে ছেড়ে দেন, কারণ জাপানি মানুষদের মধ্যে কথিত আছে ওরফিশকে সমুদ্রের উপরে দেখতে পাওয়াটা কোনো সাধারণ ঘটনা নয়, এটি একটি প্রাকৃতিক বিপর্যয়ের সংকেত বহন করে, বিশেষ করে ভূমিকম্পের সংকেত বহন করে। 11 মার্চ 2011 সালে জাপানের ইতিহাসে সবচেয়ে বড় ভূমিকম্প 9.1 ম্যাগনিটিউডের তোহোকু আর্থকুইকের ঘটনা ঘটে, যার ফলে জাপানি সমুদ্র তীরে 130 ফুট উঁচু লম্বা সুনামিও হয়। এই ঘটনায় 18,000-এর চেয়েও বেশি মানুষ নিজের প্রাণ হারিয়েছিলেন। আর এই ঘটনার মাত্র কিছুদিন আগেই 2011 সালের জানুয়ারি থেকে মার্চ মাসের সময়ের মধ্যে জাপানের বিভিন্ন সমুদ্র উপকূলে প্রায় 20টি ওরফিশের মৃতদেহ দেখতে পাওয়া যায়। আর এই সব ঘটনার জন্য জাপানিদের কাছে এই মাছটি ডুমসডে ফিশ নামেও পরিচিত আছে। এই সব ঘটনা শুধু জাপানেই নয়, বর্তমান কিছু সময় আগে সারা পৃথিবীর বিভিন্ন সমুদ্র উপকূলে এই মৃতদেহ দেখার কথা শোনা যায়। 2023 সালে একজন জেলে একসাথে 50টিরও বেশি ওরফিশ ধরেছিলেন। 2024 সালে ক্যালিফোর্নিয়ায় পরপর 3বার ওরফিশকে দেখা যায়। আর কিছু সময় পরেই ক্যালিফোর্নিয়াতে 7 ম্যাগনিটিউডের একটি ভয়ানক ভূমিকম্প হয়। আবার 2025 ফেব্রুয়ারি মাসে মেক্সিকোর সমুদ্র তীরে একটি জীবন্ত ওরফিশকে ছটফট করতে দেখা গিয়েছে। এই প্রজাতির মাছেদের এইভাবে বারবার দেখতে পাওয়াটা একটি অবাক করা ঘটনা, কেননা কিছু বছর আগেই সমুদ্রের ওপরে একটি ওরফিশকে দেখতে পাওয়াটা অতি দুর্লভ ঘটনা ছিল। বর্তমান সময়ে এই সব ঘটনাগুলি ঘটার আগে একমাত্র জীবন্ত ওরফিশের দেখা পাওয়া গিয়েছিল 2011 সালে। কিন্তু আজকের আলোচনা শুধুমাত্র ওরফিশকে নিয়েই নয়, এইরকম আরো অনেক প্রজাতির গভীর সমুদ্রের প্রাণীদের সমুদ্রের ওপরে দেখতে পাওয়াটা একটি অতি আশ্চর্য ঘটনা। এইরকমই একটি রহস্যময় মাছের দেখা পাওয়া যায় 2022 সালে রাশিয়ায়। রাশিয়ার জেলেরা এমন একটি মাছ ধরেন যাকে দেখে সাধারণ মানুষরা বলেছিলেন এটি একটি এলিয়েন। সেটা ছিল একটা স্মুথ লাম্পফিশ, যেটাকে দেখতে অনেকটা মানুষের মস্তিষ্কের মতো। এছাড়া সেই বছরই আরো দুটো ঘটনার খবর পাওয়া যায়, তার মধ্যে একটি হলো জায়ান্ট ফ্যান্টম জেলিফিশ। এই আশ্চর্য প্রাণীটি সুরের দৈর্ঘ্য প্রায় 10 মিটারের কাছাকাছি। এই আশ্চর্য প্রাণীগুলি সাধারণত সমুদ্রের 1 থেকে 2 কিলোমিটার গভীরে বসবাস করে থাকে। কি এমন ঘটনা ঘটলো যার জন্য আন্টার্কটিকার মাত্র 40 মিটার গভীরতায় এদের দেখা গিয়েছে? এছাড়াও স্পেনের সমুদ্র দিক থেকে মাত্র 2000 মিটার দূরেই একটি ব্ল্যাক সি ডেভিল অ্যাংলার ফিশ দেখা যায়। আর এই ভয়ানক মাছটিকে সমুদ্রের শয়তানও বলা হয়। আর এই সব প্রজাতির প্রাণীরাই সবাই গভীর সমুদ্রের প্রাণী। বলতে গেলে এই প্রজাতির প্রাণীদের সমুদ্রের ওপরে এর আগে কখনোই দেখা যায়নি। এর থেকেই সবার মনে একটা প্রশ্ন জাগছে যে কি এমন ঘটনা ঘটলো যার জন্য এই গভীর সমুদ্রের প্রাণীগুলি হঠাৎ করে সমুদ্রের ওপরের দিকে উঠে আসছে, যাদের সম্পর্কে সাধারণ মানুষের এর আগে কোনো ধারণাই ছিল না। চলুন আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করি এই ভিডিওতে। সবাইকে সঙ্গে থাকার অনুরোধ রইল, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কিন্তু আমরা মানুষেরা এই পুরো মহাসমুদ্রের মাত্র 5% জানতে পেরেছি, আর বাকি 95% এখনো আমাদের কাছে অজানা রয়ে গেছে, বিশেষ করে গভীর সমুদ্র। আশ্চর্যজনক ব্যাপার হলো আমাদের কাছে মঙ্গল গ্রহ সম্পর্কে অনেক ভালো ম্যাপ ও তথ্য রয়েছে আমাদের এই মহাসাগরের তুলনায়। আবার অন্যদিকে 12 জন মহাকাশচারী মোট 300 ঘন্টা কাটিয়েছিলেন তাদের মাটিতে। কিন্তু এদিকে আমাদের নিজেদের গ্রহের এই মহাসমুদ্রের নিচে মাত্র 3 জন 3 ঘন্টার জন্য সমুদ্রের সবচেয়ে গভীরতম স্থান চ্যালেঞ্জার দ্বীপে যেতে পেরেছিলেন।
যখন আপনারা সমুদ্রের ওপরে দাঁড়িয়ে সমুদ্রের নীল জলরাশিকে দেখতে পান, সেটাকে বলা হয় সমুদ্রের সব ওপরের তলদেশ। এটাকে আমরা সানলাইট জোনও বলে থাকি, যেখানে সূর্যের আলো পৌঁছায়। আর এই সানলাইট জোনেই সমুদ্রে থাকা ওয়াইল্ড লাইফ অ্যাক্টিভিটি সবচেয়ে বেশি বিকাশ ও রং বেরঙের হয়ে থাকে। আর এটাই একমাত্র জোন যেখানে সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্ভব হয়ে থাকে, যার জন্য এই স্তরে এককোষী অনুশৈবাল, ফাইটোপ্লাঙ্কটন বা উদ্ভিদ জাতীয় জীব পাওয়া যায়। এই দুই জীবিত প্রাণীরাই হলো সমুদ্রের খাদ্য সরবরাহের প্রধান উৎস। এছাড়াও এই স্তরে বেশিরভাগ সেই সব প্রাণীরা বসবাস করে যাদের সাথে আমরা মোটামুটি পরিচিত, যেমন তিমি, হাঙর, কচ্ছপ, ডলফিন ইত্যাদি। কিন্তু আমরা সমুদ্রের যত গভীরে পৌঁছাবো, সূর্যের আলো ততই কমতে শুরু করবে, কারণ জল সূর্যের আলোকে শোষণ করে না। সমুদ্রের মাত্র 10 মিটার গভীরেই সূর্যের আলো মাত্র 16% পৌঁছায়। আবার 100 মিটার গভীরে এই আলো মাত্র 1% গিয়ে থাকে। এর থেকে বেশি 1000 মিটার গভীরতায় কোনো রকম সূর্যের আলো পৌঁছায় না। আর এই জন্যই 1000 মিটারের চেয়ে গভীরতায় কোনো কিছুকে দেখা মানুষের পক্ষে একদম অসম্ভব হয়ে পড়ে। কিন্তু সানলাইট জোনে মাত্র 200 মিটার গভীরে দ্বিতীয় জোন শুরু হয়ে যায়, আর যেটাকে আমরা বলে থাকি টুয়াইলাইট জোন। আপনারা জানেন যে সূর্যের আলোর মধ্যে সব রকমের রং উপস্থিত থাকে, আর এই সব রকমের রঙের নিজস্ব তরঙ্গদৈর্ঘ্য বা ওয়েভলেন্থ থাকে। লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য বা ওয়েভলেন্থ সবচেয়ে লম্বা হয়, আর নীল ও বেগুনি রঙের ওয়েভলেন্থ সবচেয়ে ছোট হয়ে থাকে। জল সবচেয়ে লম্বা ওয়েভলেন্থের রং আগে শোষণ করে নেয়। প্রথমে লাল রং শোষণ করে, তারপর কমলা, হলুদ ও সবুজ, এবং সবশেষে নীল ও বেগুনি রং শোষণ করে নেয় জল। টুয়াইলাইট জোনের শুরুতে নীল ও বেগুনি রঙই পৌঁছায়, কারণ বাকি সব রং জল ততক্ষণে শোষণ করে নিয়েছে। আবার এই টুয়াইলাইট জোনে কিছু অতি আশ্চর্যকর প্রাণীর দেখা পাওয়া যায়, যেমন ধরুন এই স্ট্রবেরি স্কুইড, যেটাকে দেখতে অনেকটা স্ট্রবেরির মতো। এই প্রজাতির স্কুইডদের একটি চোখ বড় ও একটি চোখ ছোট হয়ে থাকে। বড় চোখটি ব্যবহার করে উপরের আলোকিত অংশ দেখার জন্য, আর নিচের ছোট চোখটি ব্যবহার করে জৈব আলো বা বায়োলুমিনেসেন্স দেখার জন্য। এই সময় এই প্রাণীটিকে আপনারা লাল রঙের দেখতে পাচ্ছেন, কারণ এটিকে সানলাইট জোনে দেখা গিয়েছে। কিন্তু এই প্রজাতির প্রাণীরা যেখানে বসবাস করে, মানে টুয়াইলাইট জোনে, এই প্রজাতির প্রাণীদের বেশিরভাগই কালো রঙের দেখায়, কারণ টুয়াইলাইট জোনে লাল রং পৌঁছায় না। আবার টুয়াইলাইট জোন থেকে আরো নিচে নামলে আপনারা দেখতে পারবেন ব্লাডি বেলি কোম জেলি, যেটাকে আবারও আপনারা লাল রঙের দেখতে পাচ্ছেন। সমুদ্রের গভীরে থাকা বেশিরভাগ প্রাণীরাই লাল রং দেখতে পায় না, তাই এরা নিজেদেরকে বাঁচানোর জন্য লাল রঙেরই হয়ে থাকে। এই প্রাণীটি যখন জলের মধ্যে চলাফেরা করে, তখন এই প্রাণীটির শরীরের চারদিক থেকে রং বেরঙের আলো নির্গত হয়। দেখে মনে হবে একসাথে 8খানা রংধনুর রেখা জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এবার হয়তো আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে এত গভীরে তো সূর্যের আলো পৌঁছায় না, তাহলে এইসব প্রাণীরা কিভাবে নিজেদের শরীর থেকে কৃত্রিম আলো তৈরি করে? আর এই কৃত্রিম আলো তৈরির পিছনেও একটি মজাদার ঘটনা রয়েছে, যেটাকে আমরা বলে থাকি বায়োলুমিনেসেন্স। আর এই বায়োলুমিনেসেন্স প্রক্রিয়াতেই প্রাণীরা নিজেদের শরীর থেকে কৃত্রিম আলো তৈরি করতে সক্ষম হয়। এই প্রক্রিয়াতে এদের শরীরে থাকা দুরকম রসায়নের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে। এই দুরকম রসায়ন হলো, এক লুসিফারিন আর আরেকটা হলো লুসিফারেস। আর এই দুই রসায়নের মধ্যে যখন রাসায়নিক বিক্রিয়া ঘটে, তখনই এদের শরীর থেকে কৃত্রিম আলো তৈরি হয়। এই সমস্ত গভীর সমুদ্রের প্রাণীরা এই আলোর সাহায্যে নিজেদের শিকার করা, নিজেদের মধ্যে সংযোগ স্থাপন করা এবং নিজেদেরকে অন্যান্য শিকারীর হাত থেকে বাঁচানোর জন্য ব্যবহার করে থাকে। যেমন এই ছোট্ট সুন্দর প্রাণীটিকে দেখুন, দেখে মনে হবে কোনো জলপরি জলের মধ্যে ঘুরে বেড়ায়, তাই একে নাম দেওয়া হয়েছে সি অ্যাঞ্জেল। এরা আকৃতিতে খুবই ছোট হয়ে থাকে, এরা আকৃতিতে মানুষের একটা আঙ্গুলের চেয়েও ছোট হয়। এই প্রাণীটি দেখতে যতটাই সুন্দর হোক না কেন, একটি ভয়ানক শিকারী। আর যখন এদের খিদে পায়, তখন এদের খালি পেট থেকে আলো নির্গত হয়, আর শিকার হয়ে যাওয়ার পর এদের পেট থেকে আলো নির্গত হওয়া কমে যায়। আবার 600 থেকে 800 মিটার গভীরে থাকে প্যারেল আইফিশ, আরেক প্রকারের অতি আশ্চর্য রকমের মাছ। সারা পৃথিবীতে এই রকমের আর কোনো মাছ দেখা যায় না। এই প্রকার মাছের মাথাটা দেখতে অনেকটা কাচের বলের মতো, আর একে দেখে মনে হবে এর চোখ নাকের ওপর ছোট ছোট কালো দাগ দুটো। আসলে তা না, এর আসল চোখ হলো মাথার ভেতরে সবুজ রঙের যে বড় বল দুটো দেখতে পাচ্ছেন, সেই দুটো। আর এই চোখের সাহায্যে এরা শুধুমাত্র জলের ওপরের দিকেই দেখতে পায়। তবে জীবন নির্ধারণের জন্য এরা শিকার কিভাবে করে? বিজ্ঞানীরা মনে করেন যে কোনো প্রকারে এই মাছ নিজেদের চোখকে চারিদিকে 360 ডিগ্রি ঘোরাতে পারে, তার ফলে এরা শিকার করে জীবন নির্ধারণ করে থাকে। সমুদ্রের আরো গভীরে গেলে দেখা মিলবে একটি জায়ান্ট স্কুইডের, যার শারীরিক দৈর্ঘ্য প্রায় 13 মিটার, মানে একটি দোতলা বাড়ির সমান। আর এই প্রাণীটির চোখের আয়তন হলো 25 থেকে 30 সেন্টিমিটার, একটি বাস্কেটবলের সমান। আর এই পুরো পৃথিবীর সব প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় চোখ এদেরই আছে। আর এই বড় চোখের কারণে ঘন অন্ধকারের মধ্যেও এরা সবকিছুকেই দেখতে পায়। এরপর 1000 মিটার গভীরতায় টুয়াইলাইট জোন শেষ হয়ে মিডনাইট জোন শুরু হয়। আর এই মিডনাইট জোনে সূর্যের আলো বিন্দুমাত্র পৌঁছায় না। এই স্থানে যে সমস্ত প্রাণীরা বসবাস করে থাকে, তারা টুয়াইলাইট জোন ও মিডনাইট জোনের মধ্যেই ঘোরাফেরা করে থাকে। আর এই জন্যই থাকে ব্ল্যাক সি ডেভিল, মানে অ্যাংলার ফিশ। আর এই মাছটির মাথায় রডের মতো একটি অঙ্গ রয়েছে, যার মাথার দিকটা চকচকে বাল্বের মতো জ্বলে। এর সাহায্যে এরা অন্ধকারের মধ্যে নিজেদের শিকারকে নিজের দিকে আকর্ষণ করে থাকে। ঠিক মজাদার বিষয় হলো এদের প্রজনন কৌশল।
এই প্রজাতি মাছেদের মধ্যে স্ত্রী মাছের চেয়ে পুরুষ মাছ আয়তনে প্রায় 10 গুণ ছোট হয়ে থাকে। পুরুষ মাছের জীবনের একটাই উদ্দেশ্য থাকে শুধুমাত্র প্রজনন করা। যখন কোনো পুরুষ মাছ কোনো স্ত্রী মাছকে খুঁজে পায় তখন সেই পুরুষ মাছটি সেই স্ত্রী মাছের শরীরের সাথে সংযুক্ত হয়ে যায়, যার ফলে এদের দুজনের শরীরের মধ্যে রক্তের আদান প্রদানও হয়ে থাকে। আর এই কারণে পুরুষ মাছটি স্ত্রী মাছের একটি শারীরিক অঙ্গ হয়ে ওঠে। অন্যদিকে একটি স্ত্রী মাছ প্রজননের জন্য একের অধিক পুরুষ মাছ খুঁজে থাকে। এইভাবে 6 থেকে 8টি পুরুষ মাছ একটি স্ত্রী মাছের শরীরের সাথে সংযুক্ত হয়ে থাকে। এই শুনে অবাক হচ্ছেন তো, সমুদ্রের জলের নিচের জীবন আর জলের ওপরের জীবনের মধ্যে কতটা পার্থক্য রয়েছে। এরকম আরেকটি প্রাণীর কথা বলি, যেটাকে আমরা বলে থাকি ভ্যাম্পায়ার স্কুইড। প্রায় 2 কোটি বছর আগে এই সম্প্রদায়ের বাকি প্রজাতির প্রাণীরা বিলুপ্ত হয়ে গেছে, শুধুমাত্র এরাই এখনো অবধি জীবিত আছে। আর এদের 8টি পা হাঁসের পায়ের মতো পাতলা চামড়া দ্বারা ঘেরা, যেটিকে দেখে মনে হবে ভ্যাম্পায়ারের গায়ের কোটের মতো। প্রথম দিকে আমাদের বিজ্ঞানীরা মনে করেছিলেন এটি একটি তুচ্ছ প্রাণী হতে পারে, কিন্তু আসলে তা নয়। এই প্রাণীটি জীবন নির্ধারণের জন্য সমুদ্রের নিচে থাকা অন্যান্য প্রাণীদের মল খেয়ে বেঁচে থাকে। ভ্যাম্পায়ার স্কুইড নাম হলেও এরা স্বভাবগত পুরোপুরি আলাদা। চলুন আরো গভীরে যাওয়া যাক। 2 থেকে 3000 মিটার গভীরে থাকে একটি কৃষক প্রাণী, যে নিজের খাদ্য নিজেই চাষ করে থাকে, যাকে আমরা ইয়েটি ক্র্যাব বলে থাকি। আর ইয়েটি ক্র্যাব নাম দেওয়ার কারণ হলো এর সামনে বড় বড় পা দুটো ইয়েটির গায়ের পশমের মতো ঘেরা। আসলে এই প্রাণীটি চোখে দেখতে পায় না, এই প্রাণীটি অন্ধ, তাই এই প্রাণীটি সামনের পায়ের ওই পশমের মধ্যে ব্যাকটেরিয়া চাষ করে থাকে। বিশেষ করে এরা সালফাইড অক্সিডাইজিং ব্যাকটেরিয়া চাষ করে থাকে, কারণ এরা হাইড্রোথার্মাল ভেন্টের আশেপাশেই বসবাস করে থাকে। এর থেকেও নিচে 4000 মিটার গভীরতায় মিডনাইট জোন শেষ হয়ে অ্যাবিসাল জোন শুরু হয়। আর এই অ্যাবিসাল জোন 6000 মিটার গভীরতা পর্যন্তই থাকে। স্থানটি এখনো বেশিরভাগই মানুষের কাছে অজানা। আর এই স্থানে যে সমস্ত প্রাণীদের দেখা পাওয়া যায় তা সারা পৃথিবীর আর কোথাও দেখা যায় না। আপনারা কি জানেন এই জোনেই রয়েছে টাইটানিক জাহাজের ধ্বংসস্তূপ 3810 মিটার গভীরতায়। এর মধ্যে কিছু প্রাণীর খোঁজ আমরা পেয়ে গেছি, যাদের মধ্যে এক প্রকার হলো ডাম্বো অক্টোপাস, যেটাকে দেখতে অনেকটা ডিজনির কার্টুন চরিত্র ডাম্বো হাতির মতো। কোনো পরিস্থিতিতেই এরা জলের ওপরে নিজেদের পুরো জীবনটাই গভীর সমুদ্রের নিচেই কাটিয়ে থাকে। এই প্রাণীটি হলো গভীর সমুদ্রের সবচেয়ে সুন্দর প্রাণী। বেশিরভাগ সমুদ্র 6000 মিটার গভীরতায় শেষ হয়ে যায়, কিন্তু কিছু কিছু জায়গায় গভীরতা আরো অনেক বেশি হয়ে থাকে। 6000 থেকে 11000 মিটার গভীরতার স্থানকে আমরা বলে থাকি হেডেল জোন। আর এই হেডেল জোনই হলো সমুদ্রের সবচেয়ে গভীরতম স্থান। আর এই জোনে এখনো প্রচুর রহস্যে ঘেরা রয়েছে, যেটা সমাধান এখনো অব্দি আমরা করে উঠতে পারিনি। কিন্তু এখন প্রশ্ন হলো, কি এমন ঘটনা ঘটছে, কি এমন কারণে গভীর সমুদ্রের এইসব প্রাণীরা হঠাৎ করে সমুদ্রের ওপরের দিকে উঠে আসছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিছু নেভি অফিসাররা যখন তাদের মিশনে সমুদ্রের মাঝে পাড়ি দিয়েছিলেন, সেই সময় নেভির সোনার অপারেটর সিস্টেমে একটি কৃত্রিম সমুদ্র তলদেশকে ওপরের দিকে উঠে আসতে দেখে বিস্মিত হয়ে যান সেই নেভি অফিসাররা। আচমকা সমুদ্রের তলদেশ কয়েকশো ফুট ওপরের দিকে উঠে আসছে। আসলে সমুদ্রের তলদেশ ওপরের দিকে উঠে আসছে না, কয়েক কোটি সংখ্যক সামুদ্রিক ছোট ছোট মাছের দল, অনুশৈবালের দল সমুদ্রের গভীর থেকে সমুদ্রের ওপরের দিকে উঠে আসছে। আর এই ঘটনাকে এখন আমরা বলে থাকি ডিপ স্ক্যাটারিং লেয়ার। কথায় বলতে গেলে এটি হচ্ছে সমুদ্রের একটি হাই রোড, যে রাস্তা দিয়ে কোটি কোটি সংখ্যক সামুদ্রিক প্রাণী রোজ যাতায়াত করে থাকে। আর এই স্থানটি এমনই যেখানে সব রকমের ধ্বনি প্রতিধ্বনিত হয়ে থাকে, কারণ এই স্থানে সামুদ্রিক প্রাণীদের প্রচুর পরিমাণে চলাফেরা হয়ে থাকে। বিজ্ঞানীরা অনুসন্ধান করে জানতে পেরেছেন যে ছোট বড় সব রকমের কোটি কোটি সংখ্যক সামুদ্রিক প্রাণী সমুদ্রের ওপরের দিকে উঠে আসছে, আবার কিছু সময় পর তারা গভীর সমুদ্রের নিচে হারিয়েও যাচ্ছে। আর এটাই হলো সমুদ্রের সবচেয়ে বড় স্থানান্তর, যেটা কয়েক বছর আগেও মানুষের সম্পূর্ণ অজানা ছিল। আর এই স্থানান্তর হওয়া প্রাণীদের পরিমাণ পুরো মনুষ্য জাতির থেকেও 25 গুণ বেশি হয়ে থাকে। প্রতিদিন এইরকম স্থানান্তর হওয়ার প্রক্রিয়াকেই আমরা বলে থাকি ডিএল ভার্টিক্যাল মাইগ্রেশন। আর এই স্থানান্তর হওয়ার প্রক্রিয়া প্রতিদিন প্রতি রাতেই হয়ে থাকে। আর এই ঘটনা কোনো একটি নির্দিষ্ট জায়গায় নয়, বরং সারা পৃথিবী জুড়েই হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, এই স্থানান্তর প্রক্রিয়া শুধুমাত্র রাতের বেলাতেই কেন হচ্ছে? এর উত্তর হলো খাবার শিকারের উদ্দেশ্যে। কারণ সালোক সংশ্লেষ প্রক্রিয়া শুধুমাত্র সমুদ্রের ওপরের তলদেশেই হয়ে থাকে, আর যার ফলে এককোষী অনুশৈবাল জীবকে এই স্তরেই পাওয়া যায়। এবার হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগবে যে এই খাবার তো দিনের বেলাতেও খাওয়া যায়, কিন্তু রাতের বেলাতেই কেন খেতে হয় এদের? তাহলে আপনাদের বলবো, দিনের বেলাতে এরা তিমি, হাঙর, ডলফিন এদের শিকার হওয়ার ভয়ে এরা রাতের বেলাতেই জলের ওপরের দিকে উঠে আসে, খাদ্য সংগ্রহ করে, এবং সকাল হওয়ার আগেই এরা গভীর সমুদ্রের নিচে হারিয়ে যায়। কিন্তু একটা নতুন সমস্যা তৈরি হয়েছে পরিবেশ পরিবর্তনের জন্য। পৃথিবী যতই গরম হচ্ছে, ততই গভীর সমুদ্রের প্রাণীরা ধীরে ধীরে উপরের দিকে উঠে আসছে। আপনারা জানেন, গ্লোবাল ওয়ার্মিং এর কারণে যে পরিমাণ গরম পরিবেশে বৃদ্ধি পেয়েছে, তার 90% গরমই শোষণ করে নেয় আমাদের এই সমস্ত বড় বড় মহাসমুদ্র। যত সময় এগিয়ে যাচ্ছে, জলের ভিতরের তাপমাত্রা ততই বৃদ্ধি পাচ্ছে। লক্ষ লক্ষ বছর ধরে যে তাপমাত্রা স্থির ছিল, বর্তমানে সেই তাপমাত্রা গ্লোবাল ওয়ার্মিং এর কারণে ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকছে।
এবার কথা হলো, উপরের জল গরম হচ্ছে সূর্যের আলোর কারণে। গভীর সমুদ্রে যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে সমুদ্রের জলের তাপমাত্রার কোন রকম পরিবর্তন লক্ষ্য করা যায়নি। সেখানে জলের তাপমাত্রা একই রয়ে গেছে। গরম জল ঠান্ডা জলের তুলনায় অনেক কম ঘনত্বের হয় ও হালকা হয়, যার কারণে গরম জল ওপরের দিকে ভাসে ও ঠান্ডা জল নিচের দিকে ভাসে। আর এই দুই জলরাশি একসাথে না মেশার ফলে গরম জলের তুলনায় ঠান্ডা জলে অক্সিজেনের পরিমাণ অনেক কমে যাচ্ছে। এই কারণে গভীর সমুদ্রের প্রাণীরা ধীরে ধীরে জলের ওপরের দিকে উঠে আসছে নিজেদের শরীরের অক্সিজেনের চাহিদা পূরণ করার জন্য। আর জলের মধ্যে এইরকম অক্সিজেনের তারতম্যকে আমরা বলে থাকি হাইপক্সিয়া। আর এই অক্সিজেনের অভাবের কারণে এই সমস্ত গভীর সমুদ্রের প্রাণীরা ধীরে ধীরে পতনের মুখের দিকে এগিয়ে যাচ্ছে, যা ধীরে ধীরে এই সমস্ত প্রাণীদের বিলুপ্তির পথে এগিয়ে নিয়ে যাবে। গভীর সমুদ্রে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার জন্য এই সমস্ত গভীর সমুদ্রের প্রাণীরা ধীরে ধীরে ওপরের দিকে উঠে আসছে নিজেদের শরীরে অক্সিজেনের চাহিদা পূরণ করার জন্য। আর এই ঘটনা খুবই বিপজ্জনক এইসব প্রাণীদের জীবনের দিক থেকে, কারণ সমুদ্রের ওপরের তলদেশ এইসব প্রাণীদের জন্য উপযুক্ত নয়। দিনের আলোতে এরা শার্ক, তিমি, ডলফিন এইসব প্রজাতির প্রাণীদের শিকার হওয়ার ভয় রয়েছে। বিজ্ঞানীরা মনে করেন এই শতাব্দীর শেষের দিকে অ্যাবিসাল জোনের তাপমাত্রা প্রায় 1 ডিগ্রি অব্দি বেড়ে যেতে পারে। এর জন্য গভীর সমুদ্রের প্রাণীরা সমুদ্রের ওপরের দিকের প্রাণীদের চেয়ে 4 থেকে 11 গুণ বেশি ভাবে স্থানান্তর করবে। আর এর ফলেই এই সমস্ত গভীর সমুদ্রের প্রাণীদের জীবন বিপদের মুখে চলে যাচ্ছে। চমকানোর ব্যাপার হলো, এদের মধ্যে এমন অনেক প্রজাতির প্রাণী রয়েছে যারা এখনো অব্দি মানুষের সামনে এসে পৌঁছায়নি। এবার কথা হলো, এতে শুধুমাত্র সামুদ্রিক প্রাণীদেরই ক্ষতি হচ্ছে না, মানুষের জীবনের সাথেও সমুদ্র অনেক রকম ভাবে জড়িত রয়েছে। এখানে মানুষের জীবনের ক্ষতিগ্রস্তের কথাও বলা হচ্ছে। এই গভীর সমুদ্র প্রচুর পরিমাণে কার্বন শোষণ করে থাকে নিজের মধ্যে, আর এই কার্বন শোষণ করে সমুদ্রে থাকা এককোষী অনুশৈবালরা। আর এই কার্বন শোষণের ফলে তারা নিজেদের শরীরে সালোক সংশ্লেষ প্রক্রিয়া করে খাদ্য সরবরাহ করে থাকে। আর এর ফলেই আমাদের পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ স্থির থাকে। কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর কারণে পরিবেশ যেভাবে পরিবর্তন হচ্ছে, তাতে এই সমস্ত মহাসমুদ্রের কার্বন শোষণ ক্ষমতা ধীরে ধীরে কমে যাচ্ছে। দেখুন, পরিবেশ পরিবর্তনের প্রক্রিয়াটা তো অনেক ধীরে ধীরে ঘটছে, কিন্তু ভবিষ্যতে এই সমস্ত গভীর সমুদ্রের প্রাণীরা আমাদের মানুষের জন্য বিপদগ্রস্ত হতে পারে, যেটা হলো ডিপ সি মাইনিং বা সমুদ্রের তলদেশ খোদাই করার কারণে। এই স্কেলি ফুড স্নেইলটিকে দেখুন, যার পা লোহা দিয়ে তৈরি। এরা গভীর সমুদ্রের হাইড্রোথার্মাল ভেন্টসের আশেপাশেই থাকে। এই প্রাণীটি আকারে বেশ ছোট হয়ে থাকে, কিন্তু এই প্রাণীটির হৃদয়ের পরিমাণ পুরো শরীরের 4% হয়ে থাকে। তাই জন্য এই প্রাণীটিকে সারা পৃথিবীর সবচেয়ে বড় হৃদয়ের প্রাণীও বলা হয়ে থাকে। আর এরা এই সমস্ত হাইড্রোথার্মাল ভেন্টসের আশেপাশে লক্ষ লক্ষ বছর ধরেই বসবাস করে আসছে। কিন্তু আমাদের মানুষদের মধ্যে কিছু অর্থলোভী মানুষ রয়েছে, যারা এই সমস্ত হাইড্রোথার্মাল ভেন্টসের আশেপাশে থেকে খনন কার্য চালিয়ে সোনা ও রূপার মতো দামি ধাতু উদ্ধারের জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আর এই খনন কার্যের ফলে সমুদ্রের প্রাণীজগৎ ধ্বংসের পথে এগিয়ে যেতে পারে। সোজাসুজি বলতে গেলে ডোনাল্ড ট্রাম্পের মতো কিছু কিছু নিকৃষ্ট রাজনীতিবিদরাই দায়ী এই ঘটনার জন্য। তারা নিজেদের রাজনৈতিক সমর্থকদের সম্পূর্ণভাবে ভুল বুঝাচ্ছেন যে পরিবেশ পরিবর্তনের ঘটনাটা সম্পূর্ণ ভুল, এটা কোনো আসল ঘটনাই নয়। এই সমস্ত কথার অন্য উদ্দেশ্য হলো সেই সমস্ত অর্থলোভী মানুষদের উৎসাহ প্রদান করা, তাতে সেই সমস্ত অর্থলোভী মানুষরা সমুদ্রের তলদেশে খোদাই কার্য চালাতে পারে। আর এই সমস্ত নেতাদের শ্রেণীতে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পড়ে থাকেন। তার অনেকগুলো উদাহরণ রয়েছে, যেমন হাসদের জঙ্গল কাটা বলুন বা নিকোবর আইল্যান্ডের জঙ্গল কাটাই বলুন না কেন। শুধু তাই নয়, মোদী সরকার ডিপসি মাইনিং এর জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন। দেখুন কি লেখা রয়েছে এই আর্টিকেলটিতে। মোদী সরকার ডিপসি মাইনিং করার জন্য প্রস্তুতি নিচ্ছেন কেরালা সমুদ্রের তীরে, যার জন্য সেখানকার সাধারণ মানুষেরা ইতিমধ্যেই বিক্ষোভ। আর এই ডিপসি মাইনিং এর ফলে শুধুমাত্র সামুদ্রিক প্রাণীরাই ক্ষতিগ্রস্ত হবে তা নয়, ক্ষতিগ্রস্ত হবে সেখানে উপস্থিত থাকা সাধারণ মানুষেরাও। এবার হয়তো আপনারা বলতে পারেন যে প্রসঙ্গ পাল্টে কেন রাজনীতির দিকে এগিয়ে যাচ্ছি। তাহলে আমি আপনাদের বলবো যে আমি কোনো রকম রাজনৈতিক কথাবার্তা বলতে চাইছি না। আমার কথার একটা উদ্দেশ্য হলো, শিক্ষা বলুন, খাদ্য বলুন, বাণিজ্য বলুন, এমনকি পরিবেশের কথা বলুন, সবকিছুর সাথে এই সমস্ত রাজনৈতিক নেতারা ওতপ্রোতভাবে জড়িত থাকে। আর এই সমস্ত রাজনৈতিক নেতাদের কারণে আমাদের দেশের সাধারণ মধ্যবিত্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে বা বিপদে পড়ে থাকে। কারণ এই সমস্ত রাজনৈতিক নেতারা রয়েছেন শুধুমাত্র সেই সমস্ত ধনী অর্থলোভী মানুষদের সাহায্যার্থে, আর এদের জন্যই প্রাকৃতিক পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। যদিও ডিপসি মাইনিং এর মতো কাজ এখনো অব্দি শুরু হয়নি, কিন্তু এই সমস্ত নেতারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে ওই সমস্ত অর্থলোভী বন্ধুদের হাত ধরে ডিপসি মাইনিং এর মতো প্রজেক্ট চালাতে পারে। একমাত্র ইউনাইটেড নেশনের ইন্টারন্যাশনাল সিভেল অথরিটি নামে একটি সংস্থা রয়েছে, যারাই পারেন বর্তমানে এই সংস্থাটির ওপর প্রচুর চাপ সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন দেশ থেকে। তাই খবর উঠে আসছে যে এই সংস্থাটি এই বছর কিছু কিছু দেশকে ডিপসি মাইনিং করার মতো
কাজ করার জন্য পারমিশনও দিতে পারে। তাহলে আমাদের করণীয় এখন একটাই কাজ, এই ডিপ সি মাইনিং এর মতো প্রজেক্টের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমাদের সাধারণ মানুষকে বোঝাতে হবে যে আমাদের সাধারণ মানুষের ক্ষমতাটা কত দূর। আর এর মধ্যে অনেক দেশ ও অনেক এনজিও সংস্থা রয়েছে যারা এই ডিপসি মাইনিং এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। কমপক্ষে 32টি দেশ এই ডিপসি মাইনিং এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, যাদের নাম আপনারা এই নিচের তালিকায় দেখতে পারবেন। এবার কথা হলো এইসব প্রাণীদের জীবন সংরক্ষণের কথা, যাদের কথা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক ও কমেন্ট করে বলবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। নমস্কার, দেখা হবে আবার পরের দিন একটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন।